নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে ঢাকা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি বিএনপির। তত্ত্বাবধায়ক এখন জাদুঘরে, মন্তব্য আওয়ামী লীগের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনার নির্বাচন হতে দেবে না। নির্বাচন কমিশন আপনাদের হুকুমে চলে। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়ে নতুন করে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাল নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত শিশু। ঝিনাইদহের সিজেএম আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত, আহত অন্তত 3। আদালত পাড়ায় আতঙ্ক, খতিয়ে দেখা হচ্ছে কারণ। অন্য দেশের মতো বাংলাদেশেও ক্লিন ফিট চালাতে হবে অনড় সরকার। তথ্যমন্ত্রী বললেন, আইন মেনেই কেবল আলোচনা হতে পারে। চাকরি পেতে নেওয়া যাবে না সন্তান। 3 বছর আগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে 13 ভুক্তভোগীর মামলা। হতবাক উচ্চ আদালত। এবং মধ্যরাত থেকে 22 দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ শিকার। প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলে ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন খেলা অনেক হয়েছে। এ সরকারের অধীনে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন দলটির সিনিয়র নেতারা। নির্বাচন হবে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে যতক্ষণ না হবে এই বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে ইনশাআল্লাহ। তার যাওয়ার সময়টা আমাদের অত্যন্ত সংক্ষেপ করতে হবে। এখন সে জিয়া রঙের কথাটি মনে করতে হবে, একটি যে লেস টক মোর ওয়ার্ক, কথা কম কাজটা একটু বেশি করতে হবে। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পতন ঘটিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই সরকারকে আমাদেরকে অবশ্যই সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন একটা করেছেন, যে নির্বাচন কমিশন আপনাদের হুকুমে চলে, আপনাদের বসংবদ। আর নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনার নির্বাচন হতে দেবে না। আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ তুলে বলেন, সরকার খেলাফত মজলিসের নেতাদের গ্রেফতার করে তাদের বিএনপি ছাড়তে বাধ্য করেছে। বিএনপি তো ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছেন। তাই বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এ সময় তারা বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন। জাতীয় নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় সরব রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপির এমন দাবির মুখে আওয়ামী লীগও প্রতি উত্তরে জানাচ্ছে তাদের অনড় অবস্থানের কথা। দলটির নেতাদের এমন বক্তব্যের জেরে আওয়ামী লীগ নেতারা বলছেন, অতীতে বৈধ পথে বিএনপি কখনোই ক্ষমতায় আসেনি। জনগণ সাড়া না দেয়ায় বারবার আন্দোলনে ব্যর্থ হয়েছে দলটি। চাঁদপুরে এক অনুষ্ঠানে এই কথা বলেন মাহবুবুল আলম হানিফ। বিএনপির ইতিহাসে কখনো নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের রেকর্ড নাই। আবারও যথারীতি সময় হবে পরবর্তী নির্বাচন, সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে
তারাই রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এদিকে তথ্যমন্ত্রীও বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করেই মাঠে থাকতে হবে। আপনাদের দল হচ্ছে একজন খুনির দল, জিয়া রহমান হচ্ছে একজন খুনি। জিয়া রহমানের স্বরূপ যখন ধীরে ধীরে উন্মোচিত হবে, আরো উন্মোচিত হবে, এরা জিয়া রহমানের দল করার জন্য তারা লজ্জিত হবে একদিন। রোববার সকালে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন প্রকল্পের দলিল হস্তান্তর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে পরামর্শ দিলেন বিশৃঙ্খলা না করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে, মহামান্য রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন, তিনি সবার সঙ্গে আলোচনা করেই যাতে নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করা যায়, সেই লক্ষ্যে অবশ্যই সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। আজকে বিশৃঙ্খলা তৈরি না করে আমি সবাইকে বলবো নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ অবশিষ্ট নেই বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত পাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ বিস্ফোরণে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজ, ভেঙে পড়ে আছে কাঁচ। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় র্যাক তৈরির জন্য গণপূর্ত বিভাগের ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান আদালত চত্বরে থাকা মানুষরা। গিয়ে দেখেন মালখানার দরজা জানালা ভেঙে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় 4 আহত শ্রমিককে। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। মোবাইলের আলো জ্বালিয়ে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করতেছি, দেখি যে প্রচন্ড ধোঁয়া। একজনের অবস্থা খুব গুরুতর অসুস্থ ছিল এবং বাদ বাকি লোকের 2 জনের অনেক গায়ে রক্ত দেখলাম। ইজি বাইকে তুলে দিলাম, ওরা নিয়ে চলে গেল। যে মেশিন দিয়ে কাজ করছিল, ওয়েল্ডিং মেশিন এবং ওয়েল্ডিং করার পরে ওটা পরিষ্কার করার জন্য যে একটা মেশিন, দুটোই একটা ওইটা বাসছে, এটা হয়েছে। এদিকে ওয়েল্ডিং এর কাজ করতে গিয়েই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ পেয়ে তাড়াহুড়ো করে এসে একজন লোকরে ক্ষতবিক্ষত শরীর দেখে তাকে আমি আমাদের কিলো গাড়িতে করে হাসপাতালে প্রেরণ করছি। পরবর্তীতে এটা তদন্ত করে আর মূল কারণটা আমরা বের করব। বিস্ফোরণের পর থেকেই আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহত সবাই সদর উপজেলার বাসিন্দা। সময় সংবাদ, ঝিনাইদহ। ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। গত 10 বছরে দেখা যায়নি এমন প্রাদুর্ভাব। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। ঠান্ডা জ্বরের পাশাপাশি বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের হারও। চিকিৎসকরা বলছেন, 1 মাসের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ। অনবরত কাশিতে কাহিল 3.5 বছরের শিশু সিয়াম। গত কয়েকদিন ধরেই দেখা দেয় ঠান্ডাজনিত নানা সমস্যা। চিকিৎসকের পরামর্শে শরীয়তপুর থেকে নিয়ে আসা হয় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। পরে জানা যায় নিউমোনিয়া আক্রান্ত সিয়াম। অনেক চিন্তার মধ্যে, কারণ এইভাবে একটা মায়ের সামনে যদি বাচ্চা এরকম করে কাশতে থাকে তাহলে মার কিরকম লাগে, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া সহ মৌসুমজনিত নানা সমস্যা নিয়ে সিয়ামের মতো প্রতিদিন এমন অনেককেই ঢাকার বাইরে থেকে এনে ভর্তি করা হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। মৌসুম পরিবর্তনজনিত রোগের সঙ্গে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুদের হারও। 1 মাসের ব্যবধানে শিশু হাসপাতালে রোগী চাপ দ্বিগুণ বেড়েছে বলে জানান চিকিৎসকরা। নিউমোনিয়া, ঠান্ডা লাগে, যে 10 দিন জ্বর। ঠান্ডা থেকে আমি আরেকটা ডাক্তার দেখাইছি, পরে হলো অ্যান্টিবায়োটিক ওষুধ দিছে আর 3 বেলা গ্যাস দিছে। তা পরিবর্তন পাই নাই, পরে কালকে এই জায়গায় নিয়ে আসি। পাতলা পায়খানা, ডায়রিয়া, 5-6 দিনই আবার শুরু হয়েছে পাতলা পায়খানা, বমির সাথে কফগুলা যাইতো। ঠান্ডা জ্বর ছিল প্রচুর, 102 ডিগ্রি জ্বর ছিল। হঠাৎ করে আবহাওয়ার যে একটা তারতম্য ঘটে, এটাতে বাচ্চারা সাধারণত একটু বেশি আক্রান্ত হয়। নাক দিয়ে পানি পড়া, হাঁচি, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এর প্রবণতাটা
এই গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, হয়তো আগামী আরও 1 বা 1.5 সপ্তাহ থাকতে পারে। তবে মৌসুমজনিত রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছে কর্তৃপক্ষ। একই সঙ্গে যথাযথ নিয়ম মানা, বেশি করে পানি পান ও শাকসবজি জাতীয় খাবারের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামেও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত শিশু। ধারণ ক্ষমতার 5 গুণ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। প্রথমে জ্বর, তারপর সর্দি, কাশি, সবশেষে ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, এরকম ভাইরাল নিউমোনিয়ার নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই কম বয়সী শিশু ভর্তি হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। শিশু স্বাস্থ্য বিভাগের ধারণ ক্ষমতা 250 শয্যা হলেও ভর্তি আছে 450-র বেশি। কম বয়সী শিশু থেকে শিশুতে এ ভাইরাল দ্রুত ছড়ানোই দুশ্চিন্তায় অভিভাবকরা। 2 দিন ধরে কাশতেছে, সেজন্য আমরা এখানে নিয়ে আসি। কালকে থেকে সুস্থ ছিল, আজকে হঠাৎ শ্বাস টানটা বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে ঋতু পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ দেখা গেলেও এবার অনেকটা আগেভাগে আগস্ট-সেপ্টেম্বরে। গত 10 বছরে এরকম ভয়ঙ্কর নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখেননি তারা। রোগীর এত পরিমাণ চাপ আমরা কোনো সময় আসলে পাই নাই। শিশু স্বাস্থ্য বিভাগে রোগীর ধারণ ক্ষমতা টোটাল 250 বেড। এই 250 বেডের বাইরে আমাদের অতিরিক্ত আরও 100টা বেড ব্যবস্থা করতে হয়েছে। নিউমোনিয়া উপসর্গ নিয়ে ভর্তি রোগীতে ঠাসাঠাসির একই দৃশ্য চট্টগ্রাম মেডিকেলে শিশু স্বাস্থ্য বিভাগেরও। 64 শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 292 জন শিশু। জ্বর থেকে কাশ, বুকে কফ জমছে, ঠান্ডা নিউমোনিয়ার লক্ষণ ছিল। আমরা এখানে নিয়ে আসছি। নিউমোনিয়া, বুকে কফ জাম হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন 2 মাস বা কম বয়সী শিশুর শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 60-এর বেশি হলে ধরে নিতে হবে তার নিউমোনিয়া হয়েছে। একইভাবে 2 মাস থেকে 1 বছর বয়সী শিশুর 50-এর বেশি আর 1 বছর থেকে 5 বছর বয়সী শিশুর মিনিটে 40-এর বেশি হলে ধরে নিতে হবে সেও নিউমোনিয়ায় আক্রান্ত। নিউমোনিয়া প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সুস্থ শিশুদের দূরত্বে রাখার পরামর্শ চিকিৎসকদের। নবজাতক সহ অন্যান্য বাচ্চা যা শিশু যেটা বলি, ওদেরকে শোয়ায় না খাওয়ানোর জন্য, তারপর আমরা ওদেরকে পানি খাওয়ান, বাইরের জিনিস পারতপক্ষে কম খাওয়ান, না খাওয়ানো বেটার। আর বাচ্চা যখন ঘামাবে আপনি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। দেশে প্রতি ঘন্টায় কম বয়সী 3টি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। বছরে মারা যায় 24,300 শিশু। শিশুদের পরিষ্কার রাখার পাশাপাশি ফ্লু আক্রান্ত শিশুদের পাশে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চাকরি পেতে হলে নেওয়া যাবে না সন্তান। 3 বছর আগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেয়া নিয়োগ বিজ্ঞপ্তি এখন আলোচনায়। আইনজীবীরা বলছেন এ শর্ত পূরণ করতে গিয়ে অনেক চাকরি প্রার্থী নিতে পারেননি সন্তান। আবার কেউ সন্তান ধারণ করলেও চাকরির আশায় করেছেন গর্ভপাত। তারপরও 3 বছরেও মেলেনি চাকরি। তাই প্রতিকার চেয়ে উচ্চ আদালতে মামলা করলেন 13 ভুক্তভোগী। সরকারি অফিসে এমন চাকরির বিজ্ঞপ্তি দেখে হতবাক দেশের উচ্চ আদালত। চাকরি করতে চাইলে সন্তান জন্ম দেয়া যাবে না, এমন অদ্ভুত চাকরির বিজ্ঞপ্তি দিয়ে আলোচনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। 3 বছর আগে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ পদে 1080 জন নিয়োগে বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত উত্তীর্ণদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা হলে তার মনোনয়ন বাতিল হবে। এই শর্ত পূরণে সন্তান নেয়া বন্ধ করে দেন তারা। আবার কেউ সন্তান ধারণ করলেও গর্ভপাত করান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এভাবে 3 বছর অপেক্ষা করেন। কিন্তু গত বছর 1080 জন পদের বিপরীতে নিয়োগ দেয়া হয় মাত্র 395 জনকে। আইনজীবীরা বলছেন, সন্তান নেওয়া যাবে না এমন শর্ত পূরণে অনেক নারী শারীরিক, মানসিক, পারিবারিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই আছে যারা সংসার জীবনে চলে গেছে, পড়াশোনা শেষ করে তারা অনেকেই প্রেগনেন্ট, বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে, তারা মাতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। রিটেনে পাশ করলেন 2500, তো তারা তো মনে মনে চিন্তা করতেছেন যে 2500-এর মধ্যে তো আমরা 1080 জন তো চাকরি পাবোই। তারা কিন্তু আর বাচ্চা নেওয়া বন্ধ করে দিলেন এবং 3 বছর টানা তারা বাচ্চা নিলেন না। নিয়োগ বঞ্চিত 13 জন ভুক্তভোগী নারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিরুদ্ধে মামলা করলেন উচ্চ আদালতে। সরকারি দফতরের এমন অদ্ভুত বিজ্ঞপ্তি দেখে হতবাক হন আদালত, জারি করেন রুল। ওনারা ভেবেছেন যে একটা সরকারি চাকরি যদি পাই, এই যে বাচ্চা নেবেন না, এই কারণে দেখা যাচ্ছে যে সংসারই ভেঙে গেছে। যে 1080-র কথা বলে তো দিলেন মাত্র 395 জনকে। যারা বাকি আছে তাদেরকে নিয়োগ না দেওয়াটা কেন
অবৈধ বলে বিবেচনা হবে না। চাকরির নিয়োগে কেন এমন শর্ত দেওয়া হয়েছিল জানতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি, যদিও 3 সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে লিখিত জবাব দিতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে শোকজের পর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ। বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে মেয়রের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়রের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং একজন মন্ত্রী ও গাজীপুরের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এরপর থেকেই স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলনে নামেন। দুপুরে দলের কেন্দ্র থেকে তাকে এ বিষয়ে শোকজ করে 15 দিনের মধ্যে জবাব চাওয়া হয়। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার 5 জনের মধ্যে সলিম ও শওকতকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার লম্বাসিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার 4 দিন পর ক্যাম্পের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হলেও এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি হত্যাকাণ্ডের মূল রহস্য। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এর মধ্যে সলিম ও শওকতুল্লাহকে রোববার দুপুরে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে হত্যার কারণ। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হবে। মামলার প্রত্যেকটি বিষয় আমরা কনসিডার করে যেভাবে তদন্ত করে সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি। আর এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর নজরদারির পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। এখানে যারা নেতৃস্থানীয় রোহিঙ্গা ব্যক্তিরা আছে তাদের নিরাপত্তার দিকে নজর দিতে হবে, ক্যাম্পের শৃঙ্খলার দিকে নজর দিতে হবে, অন্তর্ঘাতমূলক কোনো ধরনের কর্মকাণ্ড সেখানে সংগঠিত হচ্ছে কিনা সেটার উপর নজরদারি রাখতে হবে, বাইরের কোনো শক্তি সেখানে ইন্ধন যোগাচ্ছে কিনা সেটার প্রতি একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, অব্যাহত রয়েছে এপিবিএন ও পুলিশি টহল। জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, আর নিয়মিত এপিবিএন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত 29 সেপ্টেম্বর রাতে নিজের অফিসে একদল দুর্বৃত্তের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। হত্যাকাণ্ডের পর উখিয়া থানায় বাদী হয়ে মামলা করেন তার ভাই হাবিবুল্লাহ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর বনানীতে রেন্ট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি এই মামলার রায় ঘোষণার জন্য 12 অক্টোবর দিন ঠিক করেছেন আদালত। বিকেলে রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন্নাহার রায় এই রায়ের দিন ঘোষণা করেন। গত 29 আগস্ট আত্মপক্ষ শুনানিতে সাফাত সহ 5 আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করে। আসামিরা সবাই জামিনে ছিল। 2017 সালের 7 জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক ইসমত রাইমি পঞ্চমের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। অভিযোগপত্রে আসামি সাফাত আহমেদ ও নাইম আশরাফ ওরফে HM হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগ করা হয়। মধ্যরাত থেকে 22 দিনের জন্য ইলিশের অভয়াশ্রমে মাছ শিকার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বন্ধ থাকবে বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয়। অভিযান শুরুর আগে নদী থেকে ফিরতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে পরে মিলিয়ে 15 থেকে 17 দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা মিলিয়ে প্রায় 7,000 বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ মাছ সবচেয়ে বেশি ডিম ছাড়ে। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে ভোলা, চাঁদপুর সহ অভয়াশ্রম এলাকার নদী থেকে ফিশিং বোট, ট্রলার নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা। জাল গুটিয়ে বাড়ি ফিরেছেন উপকূলীয় এলাকার মৎস্যজীবীরাও। মাছ ধরা বন্ধ থাকায় আগামী দিনগুলো সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ সময় সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের। সরকারের আইন অবলম্বন করা যাবে না, তাই জন্য আমরা আগে প্রস্তুতি নিতেছি, জাল সাবার সব উঠে নিতেছি। মাছ নদীতে ডিম ছাড়বো, আমাদের জন্য ভালো হইব। যদি আরো কড়া দিন পিছিয়ে দিত তা আরো ভালো হতো। সরকারি কোনো সহযোগিতা বা 10 কেজি চাউল বা 20 কেজি চাউল এরকম কোনো সহায়তাই পাইনি। এই অবরোধের জন্য আমরা এখন না খাইয়ে থাকতে হবে আমাদের। এ মৌসুমে শুধু ইলিশ শিকারই নয়, পরিবহন ও বিপণনও বন্ধের নিষেধাজ্ঞা কার্যকরে তৎপর রয়েছে প্রশাসন। এখানে দেখা যাবে যে জেলেদের উপদ্রব অনেক বেশি, সেই সব জায়গাতে আমাদের কম্বাইন অভিযান পরিচালনা হবে। যে কয়দিন মাছ ধরা বন্ধ থাকবে 22 দিন, এই 22 দিনের জন্য তাদেরকে 20 কেজি করে চাল দিব। ইলিশের অবাধ বিচরণে গত বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বেড়েছে ইলিশের উৎপাদনও। লাবিব হাসান, সময় সংবাদ। সংকটের অজুহাতে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বন্যার কারণে ভারতে অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে, এতে বেড়েছে বুকিং রেট, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 1,500 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন ব্যবসায়ীরা। সে জায়গায় এখন আমদানি হচ্ছে 600 থেকে 700 মেট্রিক টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতে বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি কমে গেছে। ইন্ডিয়াতে বাজারটা বেড়ে গেছে বিদায় এটা বর্ডার সাইড থেকে যারা কিনে তাদের উপরেই পত্তাটা বেশি হয়ে গেছে। ক্রাইসিস সৃষ্টি হওয়ার কারণে দামটা বেড়ে গেছে। বুকিং রেট হচ্ছে যে গত সপ্তাহে ছিল 40 টাকা, এখন হয়তো 46 টাকা 45 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কম এবং ওখানেও কিন্তু দাম বেশি। এখানে আমরা 50 টাকা বেচতেছি, তো আপনার বর্ডারে কিন্তু 50 টাকার উপরে বাজার। এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে ভারতীয় ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রতি কেজি 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা পর্যন্ত। কালকে ছিল 45, 46, 42, আজকে হয়ে গেছে আবার 48, 50। এখন মালও কম আসতেছে, খুচরা বিক্রিতে আপনার ক্রেতা নাই। এদিকে আদার দামও বাড়তি। প্রতি কেজি আদার দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।